نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من ولي ولا نصير বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, উপস্থিত নেত্রকোনার শীর্ষ ওলামায়ে কেরাম, বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে, বিভিন্ন থানা, উপজেলা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায় থেকে সমবেত সংগঠনের নেতা কর্মী ও সর্বস্তরের তৌহিদি জনতা, নেত্রকোনা জেলাবাসী, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জালিম শেখ হাসিনা সরকারকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার তৌফিক এবং সুযোগ দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করছি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমি আজকে এই স্বাধীন মুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সকল বীর শহীদদেরকে, যাদের অক্লান্ত ত্যাগ, কোরবানি এবং আত্মদানের বিনিময়ে বাংলাদেশে আজকে একটি স্বাধীন এবং একটি উন্মুক্ত পরিবেশ তৈরি হয়েছে। 2009 সালের 3 থানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা 2013 সালের 5 মে শাপলা চত্বরে ঘুমন্ত হেফাজতের নেতা কর্মীদের তাদের উপর রাতের অন্ধকারে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করা হয়েছিল অবিচারের অপরাধে। সেই সকল বীর শহীদান আশিক রাসূল উম্মতদেরকে আমরা স্মরণ করছি। বিশ্বমন্ডিত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়ার পর কোরআন প্রেমিক যে জনতা প্রতিবাদে থেকে পড়েছিল, আর তার অপরাধে পাখির মতো গুলি করে শতাধিক কাটা প্রাণকে হত্যা করা হয়েছিল সেই সকল কোরআন প্রেমিক বীর শহীদদেরকে স্মরণ করছি। 2014-15-16 সালে একতরফা নির্বাচন করতে গিয়ে বাংলাদেশের যে সকল বিরোধী দলের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছিল তাদেরকে স্মরণ করছি। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে নরঘাতক মুসলমানদের খুনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল 25 জন হেফাজতে ইসলামের আলেম, ওলামা ও নেতা কর্মীদেরকে। সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে সারা বাংলাদেশ জুড়ে প্রথমে কোটা সংস্কার আন্দোলন, তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন, অথবা স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রায় 1.5 সহস্র আবার বৃদ্ধ বনিতা বাংলার ছাত্র জনতাকে শেখ হাসিনার নির্দেশে তার হেলমেট লীগ, হাতুড়ি লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা সহ প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা শেখ হাসিনার পাঁচটা দালালদের টার্গেটকৃত ক্রিমিনাল শিকার হয়ে হেলিকপ্টার থেকে গুলি করে নানা উপায়ে হত্যা করে গুলি করে যে সকল বাংলাদেশের ছাত্র জনতা এমনকি 3 বছরের শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত যাদের হামলা থেকে হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি, সেই 1,500 বীর শহীদদেরকে স্মরণ করছি। এই শাহাদাতের রক্তের মাধ্যমে আজকে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে। এই সকল শহীদদের জন্য আল্লাহর দরবারে শাহাদাতের কবুল করার জন্য দোয়া করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। শ্রদ্ধা জানাচ্ছি ওই সকল মায়েদেরকে যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিজেদের সন্তানদেরকে সাহস জুগিয়ে রাজপথে নেমে আসার জন্য উৎসাহ দিয়েছিলেন। আমি বিশ্বাস করি যে জাতির মায়েরা আমাদের সন্তানদেরকে অন্যায়, অবিচার এবং জুলুমের বিরুদ্ধে
প্রতিবাদ দেখাতে পারে, সেই জাতিকে পৃথিবীর কোন শক্তি ইনশাআল্লাহ পরাজিত করতে পারবে না। আজকের বিজয়ের এই মুহূর্তে আমি এই ঐতিহাসিক বিজয়ের যারা মুখ্য ভূমিকা পালনকারী সেই মুখ্য ভূমিকা পালনকারী বীর ছাত্র জনতা সহ এদেশের সকল শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী 15 বছরের আমলের নির্যাতিত সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি সতর্ক করে একটি কথা বলতে চাই। স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। আমাদের বাংলাদেশের অতীতের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল, এই স্বাধীনতার সূচনা হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস প্রকাশের মধ্য দিয়ে। বলা হয়েছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে আল্লাহ শক্তির উপর অবিচল আস্থা এবং বিশ্বাস থেকেই শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের আগে এদেশের মানুষের সঙ্গে প্রতিজ্ঞা করা হয়েছিল, অঙ্গীকার করা হয়েছিল, নির্বাচিত হতে পারলে এই বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি করা হবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার কমিটমেন্ট এবং অঙ্গীকারের মধ্যে দিয়ে এদেশের মানুষ তাদেরকে সমর্থন জুগিয়েছিল। ইনশাআল্লাহ বলে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস জ্ঞাপন করে শুরু হয়েছিল যে মুক্তিযুদ্ধ 1971-এর 16 ডিসেম্বর। সেই মুক্তিযুদ্ধের বিজয় অর্জন হওয়ার কয়েক মাসের মধ্যেই এদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্যকে ভুলণ্ঠিত করে এদেশের মানুষের চিন্তা চেতনা এবং তাদের অভিপ্রায়কে দুপায়ে ধরে মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলিত করে 71-এর চেতনার বিরুদ্ধে 72-এর আরেকটি নতুন চেতনা দাঁড় করানো হয়েছিল। আর বাংলাদেশের মানুষের ইচ্ছা, অভিপ্রায় এবং তাদের হাজার বছরের ঐতিহ্য, কৃষ্টি, কালচারকে দুপায়ে দলিত করে ভিনদেশী আরেকটি রাষ্ট্রের সংবিধানের মূল নীতিগুলোকে প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের উপর চাপিয়ে দিয়ে এদেশের মানুষকে তাদের ইচ্ছা এবং তাদের ঐতিহ্যের বিরুদ্ধে শাসন করা হয়েছিল। এভাবেই 1971-এর ডিসেম্বরে বিজয় অর্জিত হওয়ার কয়েক মাসের মধ্যে ছিনতাই করা হয়েছিল মুক্তিযুদ্ধের অর্জনকে। এরপর ইতিহাস বাংলাদেশের মানুষের বঞ্চনার ইতিহাস। এরপর ইতিহাস এদেশের মানুষকে তাদের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে তাদের হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে শাসনের নামে শোষণ করার ইতিহাস। এরপরে ইতিহাস এদেশের মানুষকে সেই তাদের অধিকার আদায় করবার জন্য যারা লড়াই করেছিল, সেই অধিকারের জন্য তারা মুক্তি সংগ্রাম করেছিল, যে অধিকার আদায়ের জন্য বাংলা মায়ের হাজার সন্তান রক্ত দিয়েছিল, সেই অধিকার কেড়ে নিয়ে একদলীয় বাকশালী কায়েম করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে চিরতরে গোলামের জাতে পরিণত করবার ষড়যন্ত্র করা হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘ ইতিহাস আমি আর পর্যালোচনা করবো না। আমি শুধু এতটুকুই সতর্ক করতে চাই, যেভাবে 1971-এর মহান মুক্তিযুদ্ধের কিছুদিনের মধ্যেই মুক্তিযুদ্ধের বিজয়কে ছিনতাই করা হয়েছিল, ঠিক একইভাবে 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছিল। আজ সেই স্বাধীনতাকেও আবার সেই পরাজিত শক্তির দোষরা আওয়ামী শাসনের পরদেশীরা, ইসলাম বিদ্বেষী আওয়ামী সরকারের কুলাঙ্গার সেনা আবার 2024-এর সেই মহান বিজয়কে, সেই অর্জনকে আবার ছিনতাই করার পায়তারা চালাচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছিল, তার রাজনীতির প্রধান বৈশিষ্ট্য ছিল দুটি। প্রথম হলো সে প্রতিশোধের রাজনীতি করেছিল। সে প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের মানুষের কাছ থেকে, সে প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে, শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের রাষ্ট্রের কাছ থেকে। এই দেশটাকে তলবিহীন ঝুলিতে পরিণত করবার জন্য যা যা করতে হয় সবই শেখ হাসিনা করেছে। আর আপনারা শুনলে আশ্চর্য হবেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশের মানুষের কাছ থেকে এই পরিচয় গ্রহণ করেনি,
সে প্রতিশোধ গ্রহণ করেছে স্বয়ং তার দল আওয়ামী লীগের কাছ থেকে। শুনলে অনেক আশ্চর্যান্বিত হবেন যে এটা কেমন কথা। লক্ষ্য করে বুঝুন, 1975 সালে 15ই আগস্টের অভ্যুত্থানের পরে শেখ হাসিনা ঘোষণা করেছিল যারা তার বাবাকে হত্যা করেছে তিনি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এরপর শেখ শুরু হলো তার রাজনীতি। 1975-এর 15ই আগস্ট থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনা 50 বছরের রাজনীতি ছিল তার সেই প্রতিশোধ গ্রহণ করা অভিপ্রায়ের রাজনীতি। তিনি কাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন? কারণ তার বাবাকে খুন করেছিল যারা আওয়ামী লীগ, তার বাবাকে খুন করার পর রাষ্ট্র গঠন করেছিল, সরকার গঠন করেছিল যারা আওয়ামী লীগের নেতা কর্মী। এরপর শেখ হাসিনা তিনি বলেছিলেন, অতি সম্পর্কে বলেছিলেন 1975-এর 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বরে যখন তার বাবাকে হত্যা করে ফেলে রাখা হলো, এত বড় সংগঠন, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী, কেউ তো সেদিন এগিয়ে আসেনি, তার অর্থ হল শেখ হাসিনার অনেক অন্তরের মধ্যে এই আওয়ামী লীগের প্রতিও বিদ্বেষ ছিল এবং তিনি তার ধীরে ধীরে দেশের জনগণের কাছ থেকে এবং এমনকি আওয়ামী লীগের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। তার যে বাবাকে হত্যা করা সহ তার পরিবারের হত্যাকাণ্ডের জন্য তিনি আওয়ামী লীগকেও দায়ী করতেন। আওয়ামী লীগ সেদিন 15ই আগস্ট এগিয়ে আসলো না, তাও শেখ হাসিনার দৃষ্টিতে আসামের কাঠগড়া বিদ্যমান ছিল। আপনি এভাবেই আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে এমন ভাবে ঘুষিয়ে দিয়ে গেছেন, আর কোনদিন কোন বাংলাদেশে আওয়ামী লীগের নাম নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তিনি ব্যবস্থা করেছেন সুপরিকল্পিত ভাবে। আওয়ামী লীগের মধ্যে যদি কোন চিন্তাশীল মানুষ থেকে থাকেন, যদি বিরাটমান মানুষ থেকে থাকেন, আপনারা আমাদের কথাগুলো চিন্তা করবেন। বাংলাদেশে গণ আন্দোলনের মুখে, গণবিক্ষোভের মুখে এর আগেও অনেক সরকার রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। জেনারেল হুসেইন মোহাম্মদের সাহেব গণ অভ্যুত্থানের মুখে রাষ্ট্র ক্ষমতা ছেড়েছেন, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি কারাগারে বন্দী হয়েছেন, বছরের পর বছর কারাগারে তিনি অন্তরীণ থেকেছেন, কিন্তু দেশের জনগণকে ছেড়ে, দলের নেতা কর্মীদেরকে ছেড়ে তিনি পালিয়ে যাননি। বেগম খালেদা জিয়া একাধিকবার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন, কিন্তু তিনিও দেশ থেকে পালাননি। ফাঁসি দেওয়ার সময়ে জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়েও তিনি বছরের পর বছর অসুস্থ অবস্থায় আন্তরিক থেকেছেন, দলের নেতা কর্মীদেরকে এভাবে অস্থির অবস্থায় তিনি পালিয়ে যাননি। শেখ হাসিনা কি করবেন? তিনি এই 5ই আগস্টের আগ মুহূর্তেও শেখ হাসিনা তিনি 5ই আগস্টের আগ দিয়েও 5ই আগস্টের কয়েকদিন আগেও শেখ হাসিনা বলেছিলেন শেখ হাসিনা পালায়। দেশের মানুষ শুনেছে, সারা পৃথিবীকে তিনি শুনিয়েছেন শেখ হাসিনা পালায় না, আওয়ামী লীগ পালায় না। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, 5ই আগস্ট দুপুর বেলায় শেখ হাসিনা বাংলাদেশের গদি ছেড়ে, বাংলাদেশের মানচিত্র ছেড়ে, এদেশের মাটি এবং বাতাস ছেড়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন না যান নাই? এখন কোথায় থাকলো তোমাদের কথা? আওয়ামী লীগ যারা শেখ হাসিনার সুরে সুর মিলিয়ে বলেছিল শেখ হাসিনা পালায় না, এখন তোমরা কি বলবো শেখ হাসিনা পালায় কি পালায় না? কেন করলো শেখ হাসিনা এই কাজ? শেখ হাসিনার ইন্টেলিজেন্স বাহিনী ছিল, রাষ্ট্রীয় সকল গোয়েন্দা বাহিনীর বাইরে তার নিজস্ব আলাদা গোয়েন্দা বাহিনী ছিল। তারা অবশ্যই তাকে বলেছিল যে আপনার যে অবস্থা ক্ষমতায় থাকা যাবে না, কিন্তু তিনি ফোন করেছিলেন। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের লোকেরা তারা জানতো, এদেশের মানুষেরও বিশ্বাস হয়ে গিয়েছিল লক্ষ মানুষকে যদি খুন করতে হয়, লক্ষ মানুষের খুনের মধ্য দিয়েও শেখ হাসিনা গদিতে অটল থাকবে। কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। ইতিহাস প্রমাণ করে দেশের মানুষ ফাঁসি মুখে প্রাণ দিতে জানে,
যারা নিজেরা বাঁচতে শেখে তাদেরকে কেউ বাঁচতে পারে না। শেখ হাসিনা বাঁচতে পারে নাই। শেখ হাসিনাকে নিজের কল্পিত ফসল বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা ঐতিহ্যবাহী এই দলটিকে সারা দেশের মানুষের সামনে কলঙ্কিত করে তুলেছে। বর্তমান পৃথিবীতে বিগত অতীতে এমন ভিউ এমন ভিতর দিন পৃথিবীতে আর কোন জাতি তাদের ক্ষমতার মস্তবে দেখে না। আমার বাংলাদেশে ক্ষমতার মস্তবে এতদিন পর্যন্ত এই ধরনের একজন দায়িত্ব জ্ঞানহীন, এই ধরনের একজন ভীত মানুষ ক্ষমতার মস্তবে ছিল। এটা বাংলাদেশের মানুষের জন্য লজ্জার বিষয়। এই লজ্জার দায় আওয়ামী লীগের, এই লজ্জার দায় তাদের শেখ হাসিনাকে এইভাবে বছরের পর বছর জোর করে ক্ষমতায় রেখেছিল। আমার আফসোস হয় আওয়ামী লীগের লোকজনের জন্য। আগামী দিনে তারা বাংলাদেশের মানুষকে কোন মুখে কথা বলবে, কোন মুখে মুখ দেখাবে? এই শেখ হাসিনার কথা আবার এসে বলবেন যারা নিজের লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে অরক্ষিত অবস্থায় রেখে শুধুমাত্র নিজের পরিবার পরিজনের লোকজনদেরকে নিয়ে, নিজের একটা ছেলে বিদেশে আগেই সেটেল করেছে, মেয়ে একটা ছিল ওটা তো ইন্ডিয়ায় আগেই সেটেল করে দিয়েছে, তারপরে যা আত্মীয় স্বজন যা ছিল সবাইকে আগেই পাচার করেছে। সর্বশেষ একটা বোন ছিল, সেই বোনটাকে সঙ্গে নিয়ে 16টা আগে ভর্তি করে যা কিছু জমিয়েছে সব জমিয়ে হেলিকপ্টারে করে সেই জায়গায় যারা তার পরম বন্ধু সেই নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে আশ্রয় দিলেন। বাংলাদেশকে নিয়ে কলঙ্কিত করলেন, বাংলাদেশের মানুষকে নিয়ে লজ্জিত করলেন। যদি সব সাহস থাকতো, যদি নেতা কর্মীদের জন্য তার এতটুকু কমিটমেন্ট থাকতো, ভালোবাসার মায়া থাকতো, তাহলে গোটা দেশের আওয়ামী লীগকে অস্থির রেখে নিজেরা বানিয়ে যেতে পারতেন না। আর পালাবেই যদি তাহলে সময় থাকতে ক্ষমতা হস্তান্তর করলেন না কেন? সংগ্রামী সাথী বন্ধুগণ, বলেছিলাম শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনা জানত 15 আগস্ট তার বলবাকে হত্যা করার জন্য আওয়ামী লীগ দায়ী। তিনি 50 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে সেই নাটক চালিয়েছিলেন যাতে আওয়ামী লীগের বাংলাদেশে কোনদিন রাজনীতি করতে না পারে। তবে আওয়ামী লীগের যদি আসলে রাজনীতিবিদ থেকে থাকেন, যদি বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি নিয়ে আপনাদের কোনো কাজ করার আগ্রহ থাকে, তাহলে আমি আপনাদেরকে 2টা পরামর্শ দেব। 1 নম্বর পরামর্শ হলো, প্রথমে আপনাদের বড় অপরাধ হয়ে গেছে যে এই ধরনের একজন মানসিক বৈকল্যের শিকার একটা মানুষকে এই জাতির উপর আপনারা বছরের পর বছর চাপিয়ে রেখেছেন। এটা আপনাদের মস্ত বড় অপরাধ হয়েছে। এই জন্য আপনাদের তওবা করা দরকার। একটা গণতওবার আয়োজন করেন। শেখ হাসিনার মতো কোন ফাঁসিবাদী নেতা ব্যক্তিকে আর কোনদিন আপনারা দলের নেতা বানাবেন না। আপনাদের সেই তওবা করানোর জন্য যা যা লাগে আমরা সব করবো। 2 নম্বর আরেকটা পরামর্শ থাকবে, নাম থেকে বদলায় ফেলেন। কারণ এই লীগ নামে যা কিছু হয় এই সব এইভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। আওয়ামী লীগের আগে ছিল আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগের আগে ছিল মুসলিম লীগ। বাংলাদেশে 1971-এর পরে 47 সাল থেকে 71 সাল পর্যন্ত মুসলিম লীগারদের অনেক দৌরাত্ম্য, অনেক জুলুম অত্যাচার বাংলাদেশের মানুষ দেখেছে। 71-এর পরে বাংলাদেশে মুসলিম লীগদেরকে তাদের হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। আর 71 থেকে 2024 সাল পর্যন্ত দেশের মানুষের অনেক রক্ত খেয়েছেন আপনারা, এদেশের অনেক মায়ের মুখ খালি করেছেন আপনারা, এদেশের আলেম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন আপনারা, এদেশের ইসলামকে দমায় রাখতে চক্রান্ত করেছেন আপনারা, এদেশের সকল আলেম ওলামাদের কোরআনের মাহফিলগুলোতে 144 আপনারা জারি করেছিলেন। আমরা কোনো মাহফিল করতে দেন নাই বছরের পর বছর। আমরা কোরআনের কথা বলতে যাবো, আপনারা দেন নাই। 144 দ্বারা জারি করেছেন, 144 দ্বারা জারি করে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দিয়েছেন। এদেশের আলেমদেরকে আপনারা নির্যাতন করেছেন, জুলুম করেছেন, হত্যা করেছেন, খুন করেছেন। সুতরাং এত হত্যার দাগ নিয়ে
এত খুলে রক্ত নিয়ে এই আওয়ামী লীগ আর বাংলাদেশের মানুষের সামনে আসতে পারবে না। সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে তার ইতিহাস, তার নদীর ইতিহাসে খুঁজে পাওয়া কঠিন। আওয়ামী লীগ যেটা করত সংখ্যালঘুদের উপর রাতের আধারে কাউরানি নিয়ে সবল মারত, দিনের আলোতে তারাই আমার বোঝা হয়ে থাকতে আসত। এইভাবে নাটক সাজিয়ে ধর্ম সংখ্যালঘুদের তাদের নির্যাতন চালিয়ে তাদের বাড়িঘর দখল করে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দখল করে আবার তারা মায়া কান্না কেটে সংখ্যালঘুদেরকে একটি সহানুভূতি অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। এখন আর বাংলাদেশে শেখ হাসিনাও নাই, আওয়ামী লীগের রাজনীতিও নাই, সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনাও নাই। বিগত এই 2 মাস, প্রায় 2 মাস কাছাকাছি সময় বাংলাদেশের কোথাও কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে নাই। কোথাও কোনো মন্দির বেগড়া অথবা কোথাও কোনো বৌদ্ধদের সেই বেগড়া অথবা মন্দির এবং খ্রিস্টানদের গির্জা কোথাও হামলা হয় নাই। কারণ হামলা করবে যারা সেই সকল কুশীলব নাটকের নায়ক নায়িকারা নাই। এই জন্য এখন আর সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে না। আমরা আলেম সমাজকে বলেছি হেফাজতে ইসলামের নেতা কর্মীরা, খেলাফত মজলিসের নেতা কর্মীরা গোটা বাংলাদেশে সংখ্যালঘুদের জান মাল এবং তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করবার জন্য অদম্য প্রহরীর ভূমিকা পালন করেছে এবং করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার শেষ কথা হলো এই যে রক্তের বিনিময়ে, কোরবানির বিনিময়ে আলেম সমাজ সবচেয়ে বেশি এবং কোরবানি স্বীকার করেছে এই বাংলাদেশের বেশিরভাগ মুক্তি সংগ্রামের ক্ষেত্রে। বছরের পর বছর আমরা কানুন করতে গেছি, দলের সঙ্গে আপোষ করি নাই। আমরা বলতে চাই এই কাশিবাদের সবচেয়ে বড় আক্রমণ ছিল ইসলামের বিরুদ্ধে। ইসলামের গোড়া কেটেছে, উপর দিয়ে কিছু পানি ফেলেছে, কিন্তু গাছের গোড়া কেটেছে। আগে আমাদের কথা বলবার রাষ্ট্র বন্ধ করে দিয়েছিল এই ইসলাম বিরোধী রাষ্ট্র সরকার। তারা চলে গেছে, তারা চেষ্টা করেছিল বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দু নীতিকে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করবার। তাদেরকে আমরা বলেছি এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি চলবে, কিন্তু 90 ভাগ মুসলমানদের দেশে হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রকে বরদাস্ত হবে না। শেখ হাসিনার উৎখাতের পর শেখ হাসিনা উৎখাতের পরে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন। আমরা এই সরকারকে সহযোগিতা প্রথম দিন থেকে করেছি, এখনো করছি, ভবিষ্যতেও সহযোগিতা করবার দৃঢ় ইচ্ছা আমাদের রয়েছে। তবে সরকারকে আমাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিতে হবে। খুব ভালো করে একটা কথা বলে রাখি, দেশের মানুষের প্রশ্নে, দেশের মানুষের স্বার্থের প্রশ্নে, দেশের স্বাধীনতার প্রশ্নে, ইসলামের স্বার্থ রক্ষার ক্ষেত্রে কারো চেহারা দিয়ে তাকিয়ে কথা বলবার ফুরসত আমাদের হবে না। হিন্দুত্ববাদের জায়গায় যদি সমকামিতা সহ পশ্চিমা অসভ্যতা ট্রান্সজেন্ডারের নামে আমার বাংলাদেশে যদি আমরাই বরবাদ পায়তারা করা হয়, বুকের রক্ত দিয়ে প্রতিহত করবো আমরা ইনশাআল্লাহ। এটা আমাদের পরিষ্কার কথা। বর্তমান সরকার এখানে অনেক এনজিওদের ইনভলভমেন্ট রয়েছে। এনজিও গুলো তারা দেশে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে, সেটা নিয়ে আমরা বড় কোনো প্রতিবাদ করি না এবং সেটা আমাদের প্রতিবাদের জায়গাও না। কিন্তু অর্থনৈতিক কার্যকলাপের কথা বলে, দেশের মানুষকে আর্থিক সহযোগিতার কথা বলে, ঋণ দেওয়ার নাম করে ঋণ দিয়ে আমার দেশের সহজ সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এদেশে ঋণের নামে, আর্থিক সহযোগিতার নামে ইসলাম বিদ্বেষ এবং ইসলাম বিরোধী
বাস্তবায়ন করার চক্রান্ত আমরা মানতে পারি না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথাটা খুব ভালো করে বুঝেন। দুটা গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের। এই আন্তর্জাতিক অপরাধ তৃণমূলের যে আইন, সেই আইনে সংস্কার করে বেশ কিছু বিষয়কে অন্তর্ভুক্ত করার পায়তারা চলছে। তার মধ্যে একটা হলো ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে বৈধতা দেওয়ার একটা পায়তারা চলছে। 2 নম্বর, মেরিটারিয়াল রেপ অর্থাৎ বৈবাহিক ধর্ষণ নামে বাংলাদেশের ঘরে ঘরে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে একটা উৎকৃষ্ট সম্পর্কে এবং ঘরে ঘরে অশান্তির দাবানল চালিয়ে দেওয়ার পায়তারা চলছে। আরেকদিকে জোরপূর্বক গর্ভধারণ, এই বিষয়গুলোকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করে স্বামীর অধিকার, আল্লাহ প্রদত্ত স্বামীর অধিকার, ইসলাম প্রদত্ত স্বামীর অধিকারকে জলাঞ্জলি দিয়ে ঘরে ঘরে দাম্পত্য কলহের আগুন জ্বালিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। পশ্চিমা বিশ্বে পারিবারিক ব্যবস্থা ভেঙে খান হয়ে গিয়েছে। এখন তারা চায় মুসলিম বিশ্বের পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দিতে। ডক্টর ইউনূস সাহেব, আপনি ভালো মানুষ, আপনার অন্যান্য বিষয়বাদ, কিন্তু এইভাবে শিক্ষা কমিশন গঠন করলেন একটা। শিক্ষা কমিশনের ব্যাপারে আমরা কথা বলছি কয়েকদিন ধরে। আমাদের স্বাভাবিক কথাগুলো মনে হচ্ছে আপনাদের কান দিয়ে ঢুকছে না। শিক্ষা কমিশন, এদেশের 90% মুসলমানদের সন্তানরা কি পড়াশোনা করবে, তাদের সেই পাঠ্যসূচি, তাদের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে দিবে। এই ধরনের কামরুল হাসান মামুন নামে এবং সামির আলম নামে সমকামীদের প্রভাবকারী এই ধরনের কুলাঙ্গারদেরকে দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা ষড়যন্ত্র হবে। বাংলাদেশে আবার সভ্যতা হবে। চিহ্নিত ইসলাম বিদ্বেষীদেরকে শিক্ষা কমিশন থেকে বাদ দিতে হবে। এদেশের পরিচিত ইসলামিক শিক্ষাবিদদেরকে দিয়ে নতুন করে শিক্ষা কমিশন গঠন করতে হবে। ওই শিক্ষা কমিশন, বিতর্কিত শিক্ষা কমিশন এদেশের ইসলাম প্রিয় আলেম সমাজ মানে না, মানতে পারে না। এগুলো আমাদের গুরুত্বপূর্ণ এজেন্ডা। 1 নম্বর শিক্ষা কমিশন, আরেকটা হলো মানবতা বিরোধী অপরাধের নামে, অপরাধের মধ্যে সংস্কারের নামে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ইসলামী সভ্যতা সংস্কৃতি বিরোধী, বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য এবং চিন্তা চেতনা পরিপন্থী এই সকল ধারাগুলো সংস্কার করে অন্তর্ভুক্ত করবার প্রস্তাবনা করা হয়েছে। ভালো ভালো বলতেছি, কথা শুনেন। যদি এগুলো অন্তর্ভুক্ত করাই হয় শেষ পর্যন্ত, যদি এগুলোকে বাদ না দেওয়া হয়, এদেশের আলেম সমাজ জীবন মরণের পরোয়া করবার সময় পাবে না। ধর্মপ্রাণ মুসলমান যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে। তার দায়িত্ব ডক্টর ইউনূস সাহেব সম্পূর্ণ আপনাকে বহন করতে হবে। আপনি মনে করবেন না যে বিদেশি শক্তিগুলো আপনাকে সবকিছু করে দিবে। শেখ হাসিনার থেকে শিক্ষা গ্রহণ করেন। শেখ হাসিনার পাশে নরেন্দ্র মোদীর বিশাল ভারত ছিল, বিশাল ভারত ছিল। 15 বছর তাকে দায়িত্ব দিয়েছে, কিন্তু এদেশের মানুষের চূড়ান্ত অভ্যুত্থানের সময় ভারত পারে নাই শেখ হাসিনাকে শেষ রক্ষা করতে। যদি আপনারা ইসলামের বিরুদ্ধে, এদেশের মানুষের হাজার বছরের চিন্তা চেতনা এবং ঐতিহ্যের বিরুদ্ধে যদি কার্যকলাপ পরিচালনা করতে চান, বিদেশি শক্তি আপনাদেরকে প্রোটেক্ট করতে পারবে না। শেখ হাসিনার তো ভারত আশ্রয় দিয়েছিল, সীমান্তের ওই পারে চলে গেছে। আপনারা এখানে তো উড়াল দিয়ে আমেরিকা যেতে যেতে আপনারা কিন্তু পারবেন না। কাজে ভাবিয়া করিও তা, করিয়া ভাবিও না। শান্তভাবে কথা বললাম, কথাগুলো কানে তুলেন। ভারতে সেই মহারাষ্ট্রে আমার দোষকে কটূক্তি করার যে জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে, বাংলাদেশের ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে সতর্ক করুন, সতর্ক করুন। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। ওরা আমার নদীকে গাড়ি দিবে, আর আপনারা ইলিশ মাছের রপ্তানি করে
তাদেরকে আপনারা তাদের সাথে আমরা খাতির দেখাবেন, এদেশের মানুষ সেটাকে ভালো চোখে দেখে না। আল্লাহ জমিনের মানুষ আল্লাহ জীবন দিলে স্বীকার করতে প্রস্তুত রয়েছে। সর্বশেষ কথা, যদি আমরা সত্যিকার অর্থে ইনসাফ ভিত্তিক সমাজ করতে চাই, বৈষম্যহীন সমাজ যদি করতে চাই, আল্লাহ জমিনে তন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না। পূর্ণাঙ্গ ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন সমাজ করতে চাইলে এই জমিনে আল্লাহ বন্দোবস্ত খেলাফতের রাজনীতি বাস্তবায়ন করতে হবে। আমরা আল্লাহর প্রতিনিধি বাস্তবায়ন করে, আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়ন করে ইনশাআল্লাহ আমার প্রথম দিয়ে ইসলামের ঠান্ডা উঠবে ইনশাআল্লাহ। বাস্তবায়নের সেই সংগ্রামে আপনার সাথে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই নেত্রকোনার থানায় থানায়, উপজেলায় উপজেলায়, প্রত্যেকটা মহল্লায় বাংলাদেশ আমাদের সমাজের সংগঠনগুলো দুর্গ করে তুলবে ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ থাকি, সংঘবদ্ধ থাকি, আমাদের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমাদেরকে তৌফিক দান করেন। বিপুল প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে আজকের এই বিপুল উপস্থিতি প্রদান করা আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ, খেলাফত বাংলাদেশ, খেলাফত মসজিদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।